গণহত্যায় হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড ল্যাব টেস্টের অনুমতি ট্রাইব্যুনালের। সরকারের আশ্বাসে অনশন প্রত্যাহার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, চলবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি। পূর্বাচলে প্লট কেলেঙ্কারি, হাসিনা রেহানার সাথে আসামি টিউলিপ, লন্ডনের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এবার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিভেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় ৩৫ ঘণ্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এমন আশ্বাসের পর অনশন প্রত্যাহার করা হয়েছে। তবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ৩ দফা দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পেয়ে সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর, আবাসন সংকট নিরসন সহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রোববার থেকে আন্দোলন করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউনের ফলে বন্ধ থাকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। কিন্তু তাতেও সমাধানের আশ্বাস না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা, এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম, যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি পোষণ করেন শিক্ষকরাও। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না, আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা যেসব আমাদের অনেকগুলো ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবো। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছি। পরে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে লিখিত চিঠি হাতে পান শিক্ষার্থীরা। এরপরই অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আগামী বুধবার মন্ত্রণালয় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে। আমাদের 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে গণ অনশন কর্মসূচি স্থগিত করলেও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 6 বছর পার হলেও আলোর মুখ দেখেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। বেশিরভাগ জমি বুঝে পেলেও অবকাঠামো নির্মাণের তেমন কোনো অগ্রগতি নেই। দফায় দফায় শুধু প্রকল্পের মেয়াদ বেড়েছে। নামে মাত্র যেটুকু কাজ হয়েছে সেখানে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। ফলে নানা জটিলতায় থমকে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া। হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের 19 বছর পরেও ক্লাসরুম, হল, ল্যাব সহ নানা সংকটে জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল 2018 সালের শেষ দিকে। কিন্তু প্রকল্প অনুমোদনের 6 বছর পার হলেও তেমন একটা অগ্রগতি না থাকায় গত বছরের নভেম্বরে ফের রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ দেওয়ার দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ও তাতে সবুজ সংকেত দেয়।
এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দ্বিতীয় ক্যাম্পাসের সীমানায় দাঁড়ালে এখনও দেখা যায় শুধু খোলা মাঠ। এতদিনে ভূমি উন্নয়নের কাজ হয়েছে অর্ধেক, কেবলমাত্র লেক আর পুকুর খনন হলেও সীমানা প্রাচীর ও ঘাট নির্মাণের কাজ চলছে থেমে থেমে। শুরু হয়েছে প্রকৌশল ভবন নির্মাণের কাজ, তবে এরই মধ্যে এসব কাজের ঠিকাদারের বিরুদ্ধে নানা ত্রুটি আর দুর্নীতির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় যেই সমস্যাটা আমাদের ক্লাসরুম সংকট। দেখা যাচ্ছে যে একটা ক্লাসের জন্য 4-5টা ব্যাচ দাঁড়ায় থাকে ক্লাস করার জন্য। তো সব মিলে আমাদের যেটা দরকার এখন দ্বিতীয় ক্যাম্পাসের বিকল্প আমাদের কিছু নেই। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে যে এই ক্যাম্পাস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা একটু তারা তদন্ত করে দেখবে, আর হলো যে এই কাজটা কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেই ব্যাপারে তারা অবশ্য বলছে যে সুপারিশ করবে। তো এইটা যাতে বাস্তবায়ন আমরা দেখি। 2018 সালে একনেকে অনুমোদনের পর 2020 সালে 200 একরের মধ্যে প্রায় 189 একর জমি বুঝে পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এ পর্যন্ত মোট 4 বার প্রকল্পের মেয়াদ বেড়েছে আর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ঠেকেছে প্রায় 2000 কোটি টাকায়। তবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পূর্বের পরিকল্পনা ও কাজের ত্রুটিগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। আগে নিরূপণ করব যে এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ত্রুটির সংশোধন কি, তারপর সেই সংশোধন করে আমরা ফার্দার প্রসিড করতে পারবো। আসলে আমরা একটু পিছন দিকেই চলে গেছি, যেখান থেকে আবার আগাতে হলে আমাদের আরও কিছু কাজ করে তারপর প্রসিড করতে হবে। তো এ কারণে একটু বাধা আছেই। আমরা অবশ্যই ইউজিসির সহযোগিতা নেব এবং সে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাদেরকে একটা তদন্ত কমিটি করতে বলবো, আমাদের এখানের অসঙ্গতিগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে আবারও আন্দোলনে নামলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককেও। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে 16 বছর ধরে দুর্নীতি অনিয়মের খবর। শুধু নেতাকর্মীরাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যরাও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, জমি ও প্লট। সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ উঠলে অনুসন্ধানে তার প্রমাণ পায় দুদক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারহীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য 16 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গর্ববোধ করতেন তার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয়, 2008 সালের দিকে
বিভিন্ন পোস্টে টিউলিপ বাংলাদেশের নির্বাচনে তার খালার সঙ্গে প্রচারণা চালানো এবং তার বিজয় উদযাপনের বর্ণনা দিয়েছেন। এ সময় হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টিউলিপ। ওইসব পোস্টে তিনি হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন। একটি পোস্টে শেখ রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনার সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করাকে সৌভাগ্যের হিসেবেও উল্লেখ করেন। স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যাম্পস্টির এলাকায় টিউলিপের বসবাসের সেই ফ্ল্যাটটি কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে, যে কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ী সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া বাংলাদেশি ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ন এফ রহমানও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন বলে খবর এসেছে। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। বেশ চাপে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের একের পর এক তথ্য ফাঁস হচ্ছে খোদ ব্রিটিশ সংবাদ মাধ্যমে। লন্ডনের হ্যামস্ট্রিট এলাকায় ফ্ল্যাট নিয়ে যে মিথ্যা তথ্য দিয়েছেন তাতে ফেঁসে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। মূলত সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম প্যাড্রক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদন জানায়, এ কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুই ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। নাসিম আলী ও মাসুদ আলী নামে ওই দুই বাংলাদেশি শেখ পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। রবিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। লন্ডনে তিনিও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে নিয়েছিলেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার লন্ডন হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। লন্ডন হাসপাতালের চিকিৎসক প্যাট্রিকের তত্ত্বাবধানে বেগম জিয়ার দেখভাল করছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যার কিছু রিপোর্ট পাওয়া গেলেও সবগুলো রিপোর্ট হাতে পেতে এ সপ্তাহ অপেক্ষা করতে হবে, এমনটা জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিকও করবেন চিকিৎসকরা। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারকে পাশে পেয়ে মানসিক অবস্থা অনেকটাই উন্নত বেগম খালেদা জিয়ার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন।
জি মিতা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকরা এর আগে যে প্যাকেজ রিপোর্টটি দেখলো তার ভিতরে অনেক কিছুই আপনারা জানতে পেরেছেন। তো আমি যেটি আপনাদেরকে আরেকটু বিশদভাবে বলতে চাই যে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত তারা খোঁজ খবর রাখছেন এবং এই খোঁজ খবর রাখবার ভেতর দিয়ে আমরাও জানার চেষ্টা করছি আসলে ম্যাডাম খালেদা জিয়ার আসলে শরীর কেমন যাচ্ছে। তো এর ভিতরে আমি যেটি জানাতে চাই আপনাকে সেটা হচ্ছে যে একটু আগেই প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে ওনার যেহেতু বেশ কয়েকটি সমস্যা রয়েছে তার ভিতরে ওনারা প্রাথমিকভাবে ফিজিওথেরাপির উপর জোর দিচ্ছেন এবং আরেকটি বিষয় জোর দিচ্ছেন সেটি হচ্ছে যে লিভার সিরোসিসের উপরে। কারণ হচ্ছে যে আপনি জানেন যে লিভার সিরোসিস একটি জটিল এবং দুরারোগ্য ব্যাধি এবং এই লিভার সিরোসিসের চিকিৎসা সহজেই করা সম্ভব যদি সেটি লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। সুতরাং লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টিও কিন্তু তারা এই মুহূর্তে মাথায় রাখছেন। সুতরাং তারা দুটি বিষয় আমাদেরকে উপস্থাপন করেছেন, এটি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি। সুতরাং লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে আরও বেশ কিছু চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় এবং আরও বেশ কিছু বিশদ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সে কারণেই ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে সেই টেস্টগুলো করার জন্য অলরেডি জনাব কেনেডি তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী টেস্টগুলো ক্রমান্বয়ে হবে। তবে সেই রিপোর্টগুলো হাতে আসতে শুক্রবার পর্যন্ত সময় লাগবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেহেতু বেশ কিছুদিন যাবৎ তিনি হুইল চেয়ারে চলাফেরা করছিলেন, তিনি হাঁটাচলা করতে পারছিলেন না, সুতরাং সেই বিষয়ে একটি বিপুল পরিবর্তন এসেছে। অর্থাৎ এই যে ফিজিওথেরাপি এবং এখানকার চিকিৎসা পাওয়ার পরে ওনার ভেতরে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে উনি এখন হাঁটতে পারছেন। তো এটি একটি অনেক বড় ধরনের পরিবর্তন ওনার শরীরে। সুতরাং এই বিষয়টিও কিন্তু সহায়ক হবে পরবর্তী চিকিৎসার জন্য। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে মিসেস জুবাইদা রহমান সহ তারা প্রবেশ করেছেন। তারা যদি আমাদের সাথে কোনো কথা বলেনি, তারা দেশবাসীর কাছে সবসময় দোয়া চেয়েছেন। সুতরাং দেশবাসীর কাছে এই দোয়াটা আপনার মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই। মিতা, লন্ডন হাসপাতাল থেকে জানছিলাম সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য। শেখ হাসিনার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের দোয়া মাহফিলে রিজভী বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছিল। যেসব বিচারক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সেবাদাস। শেখ হাসিনা প্রতিবেশী দেশকে সীমান্তের ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া করতে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রিজভী। মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছেন, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইবাবাজের পুতুল, সজীবাজের জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো ২-১ জনের নামে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ আগামী দিনে দলের করণীয় নিয়ে সভায় আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার যে রোডম্যাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে সেই মোতাবেক নির্বাচন করার ইতিবাচক মনোভাব পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তার এই মনোভাবের কথা জানান। ডক্টর ইউনূস বলেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে চায় তবে করতে পারেন। জাকসু নির্বাচনের জন্য 10 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে উপাচার্য এই বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চান। পরে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। একই সাথে গত বছরের মে মাসে বাংলাদেশি 18,000 শ্রমিক যারা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ হারিয়েছেন তাদের সে দেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন ডক্টর ইউনূস। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেস্টরুম কালচার বন্ধ এবং ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় এসব দাবিতে ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু করে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান। একই সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানা নির্যাতন এবং অপকর্মের কথা তুলে ধরে তারা বলে, কেউ গেস্টরুম কালচার চালুর পাশাপাশি ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতোই হবে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের পর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম সাউথ ব্লকে গিয়ে বৈঠক করেন। দুই দেশের 4,156 কিলোমিটার সীমান্তের 5টি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এর পরদিনই সাউথ ব্লকও একই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়। এই সরকারের দেশ পরিচালনার সক্ষমতা নেই উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। নির্বাচন নিয়ে টালবাহানা করলে সব রাজনৈতিক দলকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কর্নেল অলি। বলেন, এভাবে চলতে থাকলে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে অন্তর্বর্তীকালীন সরকার। শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদও জানান সাবেক এই যোগাযোগ মন্ত্রী। আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। অন্যথায় আমি আবারই বলছি, একবার বলেছি, আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। করোনার পর বিশ্বের বহু দেশেই নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিমোভাইরাস বা HMPV। সম্প্রতি বাংলাদেশেও এক ব্যক্তির শরীরে HMPV শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক থাকলে ভাইরাসটি প্রতিরোধ সম্ভব। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। সম্প্রতি চীনের উত্তরাঞ্চল থেকে হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্ষেপে HMPV সংক্রমণ ছড়িয়েছে। এটি কোভিড-19-এর মতোই একটি RNA ভাইরাস। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, HMPV-তে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ সতর্ক থাকতে হবে। মেটানিউমোভাইরাস কিন্তু আপনার অনেক দিন থেকে আমাদের মধ্যে আছে এবং এটা এখন পর্যন্ত আপনার চায়না বলেন, ইন্ডিয়া বলেন, যেই জায়গায় এগুলি বেশি পরিমাণে ডায়াগনোসিস হয়েছে সেখানে কিন্তু মিউটেশনসের কোনো কথা আসেনি কিন্তু। সুতরাং এটাকে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে এটা করোনার মতো বা কোভিডের মতো কোনো ধরনের প্রাণসংহারী ভূমিকায় হয়তো বা যাবে না।
HMPV সংক্রমিত হলে সাধারণ জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়। শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সর্দি হবে, কাশি হবে, নাক বন্ধ হয়ে যেতে পারে, গলা ব্যথা হতে পারে, জ্বর তো হবেই। সেটা হলে তো আপনাকে বিশ্রাম নিতে হবে। 3 দিন যে কোনো ভাইরাসের জ্বর 3 দিনে কমে যায়। যদি 3 দিনের পর কমে না গিয়ে বাড়তে থাকে, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক পরামর্শ করে ব্যবস্থা নেবে, লক্ষণভিত্তিক চিকিৎসা। সচিবালয় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার শাহেদুর রহমান বলেন, HMPV সাধারণ জ্বরের ভাইরাস, এতে আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। 2001 সালে প্রথম HMPV ভাইরাস শনাক্ত হয়, আর বাংলাদেশে 7 বছর আগে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে এবং ছাত্রলীগ কর্মী তার ছোট ভাইকে। বিকেলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের কথা রয়েছে। গ্রেফতারকৃত ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতার বাড়ি মাগুরা সদরে। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে দুজনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। জুলাই আন্দোলনের আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবু সাইদের মৃত্যুর 4 থেকে 5 মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের দ্রুত গ্রেফতার ও জুলাই আন্দোলনের সকল শহীদদের বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে সাক্ষাতের পর তিনি গণমাধ্যমের কাছে একথা বলেন। অভিযোগ করেন, আবু সাইদের হত্যায় জড়িতরা স্বপদে বহাল আছে। জানান, বিচার কার্যক্রমের খোঁজখবর নিতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন। রমজান আলী জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই অগাস্ট আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ সহ সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য। আবু সাইদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে। বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। স্যারে আশ্বাস করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ব্যাচের 321 জন ট্রেনিং সাব ইন্সপেক্টর। সকালে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। 6 জানুয়ারি চাকরিতে পুনর্বহালের আশ্বাস দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বাদপড়া ক্যাডেট এসআইরা। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে তা সঠিক নয় তাদের দাবি। বহিষ্কারাদেশের পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট সবার কাছে ব্যাখ্যা সহ স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উন্নয়ন সহ এদেশে ব্যবসা বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য সরাসরি ফ্লাইট চালু সহ বিদ্যমান অন্যান্য সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে FPCCI আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এই আগ্রহের কথা জানান ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় FPCCI এর সভাপতি আতিফ ইকরাম শেখ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে FPCCI এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।
এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আমদানি রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। মূল্যস্ফীতির বিবেচনায় সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের দাম যে হারে বাড়ানো হয়েছে তা যথেষ্ট নয়, যার ফলে সিগারেট আরও সহজলভ্য হয়েছে। এই জন্য আগামী অর্থ বছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি কার্যকর কর আরোপের প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে 2025-26 অর্থ বছরে সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আসন্ন বাজেটে সকল স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য কমপক্ষে 10% বাড়ানোর প্রস্তাব করা হয়। এছাড়া 15 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে সিগারেট ব্যবহারের হার 13% নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় মাত্রায় সিগারেটের দাম বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এর পাশাপাশি সিগারেট বিক্রি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ চলতি অর্থ বছরের চেয়ে 20% বাড়ানোর প্রস্তাবনাও দেন তারা। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। ইরানের বিপ্লবী গার্ড 1000 নতুন ড্রোন হাতে পেয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে। ইসরায়েল এবং মার্কিন প্রশাসনের বাড়তি চাপ সামলে নিতেই ইরান এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই ড্রোন ইরানের বিভিন্ন অংশে IRGCর কাছে পাঠানো হয়েছে। তেহরানের দাবি, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনগুলো তৈরি করা হয়েছে। ড্রোনগুলো রয়েছে উচ্চ পর্যায়ের ধ্বংসাত্মক সক্ষমতা, রাডার ফাঁকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং নিজে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারার সক্ষমতা। এদিকে নতুন ড্রোনের খবরে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পেলেও সময়টা ভালোই কাটল লিটন দাসের। বাদ পড়ার দিনে সেঞ্চুরি, পরের দিনে ডাক পেলেন পাকিস্তান সুপার লিগেও। লিটন ছাড়াও দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন এবং পেসার নাহিদ রানা। ড্রাফটে 39 জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সবার আগে ডাক পেয়েছেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে এই পেসারকে দলে ভিড়িয়েছেন পেশওয়ার জালমি। নাহিদের পর নাম উঠেছে লিটন দাসের। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে টেনেছে করাচি কিংস। একই ক্যাটাগরিতে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাকে নিয়েছে PSL এ দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে ডাক পাননি প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। অবশ্য সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দল পাওয়ার সুযোগ আছে তাদের। সামিট গ্রুপ BPL ক্রিকেটের খবর। সুযোগ পেয়েও রংপুর রাইডার্সের জয়রথ থামাতে পারল না খুলনা। হারতে থাকা ম্যাচে 8 রানের নাটকীয় জয় পেয়েছে রংপুর। তাতে এবারের আসরের টানা 7ম জয়ের স্বাদ পেল গ্লোবাল T20 চ্যাম্পিয়নরা। রংপুরের দেয়া 187 রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ 3 ওভারে খুলনার প্রয়োজন ছিল 22 রানের, কিন্তু এই সহজ সমীকরণটাই মেলাতে পারেনি খুলনা। সাইফুদ্দিনের শেষ ওভারে প্রয়োজনীয় 12 রানের জায়গায় মাত্র 3 রান করতে পেরেছে তারা। তাই সুযোগ পেয়েও উঠতে থাকা রংপুরকে টেনে ধরা হলো না খুলনার। এদিকে নিজেদের মাঠে খেলা শেষ ম্যাচেও জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। স্বাগতিকদের 30 রানে হারিয়ে হ্যাট্রিক জয় তুলে নিয়েছে চিটাগাং কিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খান ও গ্রাহাম ক্লার্কের 39 বলে 68 রানের জুটিতে বড় সংগ্রহের পথ পায় তারা।
উসমান 53 এবং গ্রাহামের ব্যাট থেকে আসে 60 রান। আর শেষ দিকে হায়দার আলীর অপরাজিত 42 রানে ভর করে 6 উইকেটে 203 রান করে চিটাগাং। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে, চাপে পড়ে সিলেট। এই ধাক্কাটাই আর সামলে নিতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত 8 উইকেটে 173 রানেই থামে সিলেট। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সরকারের আশ্বাসে অনশন প্রত্যাহার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, চলবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি। পূর্বাচলে প্লট কেলেঙ্কারি, হাসিনা রেহানার সাথে আসামি টিউলিপ, লন্ডনের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।